জুলাই অভ্যুত্থান উদিত হয়েছে এক নতুন সূর্যের, নতুন স্বদেশের, নতুন বিপ্লবের, নতুন প্রতিবাদের, নতুন গণজাগরণের। আকাশে বাতাসে বীভৎস রক্তের ঘ্রাণ, হাক ডেকেছে প্রতিবাদী প্রাণ। গণজাগরণের দুয়ার খুলে চেতনায় উজ্জীবিত জুলাই অভ্যুত্থান। কবি ইমদাদ শাহ রচিত জুলাই অভ্যুত্থান কবিতার অংশবিশেষ শুনছিলেন। সুপ্রিয় সুধী, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানের আজকের নির্ধারিত বিষয় আমাদের সাংস্কৃতিক সংগ্রাম। আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রায় 6 মাস পূর্ণ হতে চলেছে। এই আন্দোলনে বহু ছাত্র ও সাধারণ মানুষের পাশাপাশি সংস্কৃতিকর্মীরাও আক্রান্ত হয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর নির্মমতার শিকার হয়েছেন শিল্পীরাও। তেমনি দুজন সংস্কৃতিকর্মী আজ আমাদের মাঝে উপস্থিত আছেন সিনিয়র নির্মাতা ও অভিনেতা মাসুদ মহিউদ্দিন এবং আছেন তরুণ নাট্য নির্মাতা আবুল বাসার সোহেল। চলুন দর্শক কথা বলি তাদের সাথে। তো আমি প্রথমেই মাসুদ মহিউদ্দিনের কাছে আসতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আপনি আহত হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আপনার চোখে সমস্যা হয়েছে এবং দুটি চোখেই খুব গুরুতর আঘাত পেয়েছিলেন। কখন, কিভাবে এই ঘটনাটি ঘটেছিল আমাদের যদি একটু বলেন। ধন্যবাদ। ঘটনাটা হচ্ছে 19শে জুলাইয়ের, তার আগে একটু বিষয় যোগ করি। 18 জুলাই আমার এলাকায়, আমি উত্তরায় থাকি, আন্দোলনে মুগ্ধ শহীদ হয়। তো সেই বিষয়টার আগেই আমার ভেতরে এক ধরনের তাড়না ছিল যে ছাত্র বৈষম্য আন্দোলনে এই বিষয়টি আমাকে পড়ায় এবং আমি তাদের পক্ষে কাজ করব, কিভাবে কাজ করব সেই বিষয়টি ভাবছিলাম। পরবর্তীতে দেখি যে আমাদের সাংস্কৃতিক কর্মীদের একটা আহ্বান আসে যে সংসদ ভবনে দাঁড়াবে। সেই হিসাবেই শুক্রবার 19শে জুলাই আমি রওনা করি, কিন্তু উত্তরা থেকে কোনো ধরনের কোনো ট্রান্সপোর্ট না থাকায় উত্তরা রাজলক্ষ্মীর ওখানে আমার উত্তরায় একটা সংগঠন আছে আমাদের, পটুয়াখালী সোসাইটি উত্তরা, তার বেশ কিছু কর্মী সমর্থক আমরা দাঁড়িয়েছিলাম। একটা পর্যায়ে দেখি যে উত্তরা পূর্ব থানায় কিছু ছাত্রদের ধরে নিয়ে যায়। তো আমরাও সেখানে মুভ করি যে কী ঘটনা কি, এর মধ্যে কিছু বুঝে ওঠার আগে এলোপাথারি গুলি ছুটে। তো ওই এলোপাথারি গুলিতে আমার পিছন থেকে গুলি লেগেছে পিঠে, ছড়া গুলি বেশ অনেকগুলো, ঘাড়ে এবং মুখে। আর চোখে হঠাৎ করে দেখতে পাই যে আমি আমার বাম চোখে কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা, ঘরে জানানো হয়নি। আমার বন্ধুরা যারা সাথে ছিল তারা বিভিন্নভাবে চেষ্টা করেছে এবং সেই চেষ্টার ফলশ্রুতিতে দেখা যায় যে উত্তরা শহরে কোনো ধরনের কোনো আই হসপিটাল খোলা ছিল না। আচ্ছা, আমাকে পৌঁছাতে একটা পর্যায়ে আমার এক ছোট ভাই মিরপুর থেকে গিয়ে মোটর বাইকে সে আমাকে নিয়ে আসে এবং আসার পথেও আমি উপর থেকে হেলিকপ্টার গুলি ছুটছে এবং সামনে থেকে গোলাগুলি হচ্ছে। কোনো না কোনোভাবে 11:30 আমি গুলিবিদ্ধ হই, কিন্তু চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে আমাকে যখন নিয়ে যায় তখন বাজে 7টা, সন্ধ্যা 7টা। তো যাওয়ার সাথে সাথে তারা আমাকে কোনো রকমের কোনো স্কোপ না দিয়ে আমার সাথে আর একটা ওই ভাই মনির এবং আমার ডিওপি আহমেদ হিমু, এদেরকে বলেছে ভাইয়ের অপারেশন লাগবে দ্রুত। তো আমার কর্নিয়া ফেটে গিয়ে চোখের মনি বের হয়ে যাচ্ছিল। আচ্ছা, এর আগে উত্তরে একটা জেনারেল হসপিটালে শুধু পিঠের গুলিগুলো বের করে দিয়েছিল এবং চোখে কোনো রকমের একটা পট্টি বেঁধে দেয়া। তো অপারেশন হয়েছে, তারপরে পরের দিন আবার ট্রিটমেন্টে গেলাম। এরপর এক দীর্ঘ যাত্রা 6 মাস। মাঝখানে সবচেয়ে বড় ইস্যু যে কোনো কারণেই হোক চক্ষুবিজ্ঞান পরিবর্তন করে আমি ইস্পাহানি ইসলামিয়া হসপিটালে ট্রিটমেন্ট নিচ্ছি এবং সেখানকার ট্রিটমেন্টের জায়গা আমি খুবই তৃপ্ত এবং আমি মনে করি যে আমাদের মানুষ বিদেশমুখী হয় যে সেই জায়গা থেকে আসলে আমাদের দেশে ট্রিটমেন্ট আছে এবং সেবার জায়গাটা প্রকৃতভাবেই আছে। ছোট্ট একটা বিষয় শুধু বলবো যে ফিলিংসের যে জায়গা যদি বলেন, যে আমার রেটিনা অপারেশনের পরে আমাকে বলেছিল যে মিনিমাম 18 ঘন্টা চোখ নিচু করে থাকতে হবে এভাবে। আচ্ছা, যদি ঘুমিয়েও থাকে সেটারও একটা আসন দিয়েছে। তো এটা আমার জন্য অনেক বিভৎস বলবো না, ভয়ঙ্কর একটা অনুভূতি। আমার ওয়াইফ এবং আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা ছিল, তা আমি ওই সময় ভেবেছি যে আসলে আমি হয়তোবা যেই জায়গার থেকে আন্দোলনে সংযুক্ত হয়েছি সেই আন্দোলনের জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছি আমি, চোখের আলো হয়তোবা ফিরবে, কিন্তু মাঝখানের যে ভোগান্তির জায়গা বলবো না, হয়তোবা এটা আমার জন্য একটা সুযোগ নতুন করে নিজেকে চেনা, নিজেকে আবিষ্কার করার একটা জায়গা এবং আমার কাজের জায়গা হয়তোবা সেই জায়গার একটা
প্রতিফলন ঘটবে হয়তো বা অদূর ভবিষ্যতে। মানে নিশ্চয়ই আমরা সেই গল্প আরো শুনবো। আমরা একটু আবুল বাশার সোহেলের কাছ থেকে জানতে চাই যে জুলাই মাসের মানে গত বছর জুলাই মাসের শেষের দিকে আপনি গুলিবিদ্ধ হন সম্ভবত, এবং তখন আপনি কোথায় ছিলেন, মানে কি করছিলেন? আমি তখন হচ্ছে শাহবাগের আন্দোলন থেকে মিরপুরে যাই, তখন তো কারফিউ ছিল। জি। কারফিউ থাকার কারণে আমরা অটোরিকশা করে 2-3 জন করে ভাগাভাগি করে চলে আসতেছি। তো মিরপুর 10-এ যখন আমরা সবাই নামার পরে মানে স্নাইপার বা আওয়ামী লীগের দোসর যারা ছিল তারা হয়তো এক পাশ থেকে আমাদেরকে গুলি করতে করতে দৌড়ে আসতেছে। তো আমরাও ভয়ে দৌড় দিই। তো আমার পাশের ছেলেটা ওর মাথার পেছন দিয়ে গুলি ঢুকে তার মাথা, চোখ আর মাথা মানে ভুরু বরাবরই বেড়ে আসে। তো ওইটা দেখে আমার আর মানে মানসিক অবস্থা ভালো না। তারপরে দেখি আমি একটা কারেন্টের শর্ট খাই, মনে হইলো যে কারেন্টের শর্ট, বডি উপরে উঠছে, তারপরে আর ওইখানেই সেন্সলেস হয়ে গেছি। পড়ার পরে যেটা আমার তো হাড় ভেঙে বের হয়ে গেছিল, তো পড়ার পরে ওই হাড়টা বাঁকা হয়ে পড়ার কারণে বা পাশের হাড় ভেঙে পা বাঁকা হয়ে গেছে। কোন পায়ে এটা ছিল? এটা বা পায়ে আর কি, বা পায়ে। আচ্ছা। এইভাবে বাঁকা হয়ে উপরে উঠে গেছিল, তার মানে গুলি মানে লেগেছে? গুলি লেগে আর কি। পরবর্তীতে মিরপুরে আমাকে উদ্ধার করে একটা অটোরিকশাওয়ালা। উনি উদ্ধার করে, আমি বললাম যে আমি তো মিরপুরেই থাকি, আমার বাসাটা আগে নিয়ে যাও, কেন যেভাবে রক্ত পড়তেছে যদি মারা যায় আমার বাবা মা বউ বাচ্চাদের দেখে মারা যায়। তো ওরা নিয়ে গেল, ওইখানে রক্ত তো প্রচুর পড়তেছে, তারপরেও সাহস হারাইতে পারি নাই। যে পরিমাণ রক্ত গেছে আমার বুক পর্যন্ত শরীর ব্যথা করতেছে প্রচুর। আচ্ছা। তো ওইখান থেকে ইসলামী হসপিটাল, ওইখান থেকে আমাকে পঙ্গুতে পাঠায় দেয়। পঙ্গুতে ওরা আসলে অমানবিক ট্রিটমেন্ট করতেছে। ওরা একটা রুমে 16-17 জনকে অপারেশন করতেছে। তখন তো অনেক রোগী ছিল স্বাভাবিকভাবেই। তো কোনো রকম করে তখনই পাঠায় দেয়, হসপিটালে রাখবে না আন্দোলনকারীদের। আচ্ছা। তো ওইখান থেকে বাসায় আমি দরজা বন্ধ করে কবরের মধ্যে আমি ছিলাম মানে 5 তারিখ পর্যন্ত। তারপরে হচ্ছে যখন সরকার ঘোষণা দিল 12 তারিখে, তারপরে আমি আবার পঙ্গুর শরণাপন্ন হই। ওনারা পরে দেখলো যে পা ইনফেকশন হয়ে গেছে, পা কেটে ফেলতে হবে। আচ্ছা। ওই ভয়ে আমি পরে সিএমএইচে চলে যাই। আমি বিউবিটি থেকে ইউনিভার্সিটি শেষ করি। আমার টিচাররা অনেক হেল্প করছে, ওনারা আমাকে পরামর্শ দেয় সিএমএইচে যাওয়ার জন্য। আমি সিএমএইচে যাওয়ার পরে আমি ভালো ট্রিটমেন্ট পাই, আমার পাটা বেঁচে গেছে, পা আর কেটে ফেলতে হয়নি। আচ্ছা আচ্ছা। তো এরকম অবস্থার মধ্যে দিয়ে গেল। হ্যাঁ, খুবই দুঃখজনক। তো মাসুদ মহিউদ্দিন, আপনি বলছিলেন যে আপনার চোখের ট্রিটমেন্ট এখনো চলছে। জি। তো তো এখন চোখের কি অবস্থা, মানে চোখের কি ধরনের সমস্যা হচ্ছে এখন? চোখের অবস্থা হচ্ছে আমার বাম চোখে 4টা অপারেশন হয়েছে। প্রথম অপারেশন চক্ষু বিজ্ঞানে, পরবর্তীগুলো হচ্ছে ইসলামিয়াতে। জি। এখানে চোখে গ্যাস ঢুকানো আছে আমার বাম চোখে। আচ্ছা। এটা হয়তো বা রিলিফ হতে আরও 4 থেকে 8 সপ্তাহ লাগবে, তারপরে হয়তো আস্তে আস্তে ভিশন ব্যাক করবে। তো বাই দ্য ওয়ে আমার চোখে গ্লুকোমাও আছে, এটা অপারেশন করা, আরও কিছু অপারেশন লাগবে। আসলে এটা একটা লেন্দি প্রসেস। তো হ্যাঁ, একটা বলছিলেন আপনার মানে একটা চোখের জন্য আরেকটি চোখ মানে এফেক্টেড হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে যে আমার ভিশন এখানেও মানে পুরোপুরি ভিশন নাই, এটা 75 to 80% ভিশন আছে। এখন আপাতত এক চোখেই দেখি আমি। ডাক্তাররা কি বলেছেন যে আপনি কি চোখে দেখতে পাবেন আবার? ডাক্তাররা আশাবাদী এবং আমিও ভীষণ আশাবাদী যে ফিরবে চোখে। জি জি, আমরাও আশাবাদী। মানে নিশ্চয়ই আপনি চোখে দেখতে পাবেন আবার। তো সরকারি কোনো সাহায্য সহযোগিতা কি পেয়েছেন এখন পর্যন্ত, বা কোনো দল বা সংগঠন থেকে কোনো মানে সাহায্য সহযোগিতা বা কোনো খোঁজ কেউ নিয়েছে আপনাকে? না, আসলে ওইভাবে খোঁজ খবর নেওয়ার কোনো জায়গা পাইনি আমি আপাতত। 2-1টা জায়গা থেকে, গত 2-3 দিন আগে একটা জায়গা থেকে ফোন করেছে, যেটা উত্তরা কেন্দ্রিক একটা সংগঠন। ওরা আহত এবং নিহতদের রেজিস্ট্রেশন বা আর্থিক সহায়তার ব্যাপারে যোগাযোগ করে। তবে ইসলামিয়া হসপিটাল আমাকে যথেষ্ট হেল্প করেছে, সাপোর্ট দিয়েছে। আচ্ছা আচ্ছা। আর ওই যে সরকারি সাহায্যের জায়গায় আমি আসলে ওইটা আশাও করি না। আমি আশা করি শুধু রিকগনিশনের জায়গাটা, এই যে আমি আহত হয়েছি বা সোহেল ভাই আহত হয়েছে, এখন আমাকে গিয়ে যদি আপনার কাছে প্রুভ করতে হয় যে আমি আহত, আমি গুলিবিদ্ধ বা আমি পঙ্গু হয়েছি, এই জায়গাটা সবচেয়ে কষ্টের বিষয়। এবং আমাকে একটা ফর্ম পাঠিয়েছে যে কেউ, সে ফর্মটা দেখে আমার কাছে মনে হচ্ছে সেটা ওই ব্যুরোক্রেসির একটা মানে নতুন রূপ, যে আপনাকে এখান থেকে কোথায় প্রথমে অপারেশন হয়েছে সেটা অ্যাটাস্টেড করতে হবে, সেই অ্যাটাস্টেড করে আবার সিভিল সার্জনে, এটা লেন্দি প্রসেস। আমার ব্যক্তিগত অভিমত, এই বিষয়টা আসলে
না হওয়া ভালো। আর ওই যে সংগঠনের যে জায়গাটা, জি যোগাযোগের জায়গাটা, আসলে আপনি যখন বিপদে পড়বেন তখন সেই বিপদের জায়গা থেকে কে কতটুকু আগায় আসে এটা তখনই নির্ধারণ। আমি হয়তো বা ওইটা পাইনি বা অনেকের কাছ থেকে আমি পেয়েছি যেটা জি আমি চাইনি, কিন্তু তারপরে কিন্তু যেখান থেকে হয়তো বা আমার মনে ইচ্ছা ছিল যে এরা আমাকে হয়তো বা জি অ্যাটলিস্ট মানসিক সাপোর্টটা দেবে, সেই সাপোর্টটা অনেক জায়গা থেকে পাইনি। তবে সেটা নিয়ে আমার অভিমান নাই। তাহলে এই যে আপনার এই যে একটা দীর্ঘ চিকিৎসার যে ব্যয়, সেটা মানে কি আপনি কি ব্যক্তিগতভাবে বহন করছেন ব্যক্তিগতভাবে এবং এখন পর্যন্ত? অনেকটা ইসলামিয়া হসপিটাল অনেক সাপোর্ট দিচ্ছে তারা বিশেষ কিছু বিষয়ে। আচ্ছা আচ্ছা। তো এই আবুল বাশার সোহেল, আপনার মানে পায়ের কথা যদি জানতে চাই, মানে এখন কি অবস্থায় আছেন আপনি? আর জুলাই ফাউন্ডেশন থেকে আপনি কোনো সহযোগিতা পেয়েছেন কিনা, বা মানে অন্য কোনো সংগঠন বা থেকে আপনার অন্য কোনো সংগঠন না, যেমন হচ্ছে যে আমার কিছু শুভাকাঙ্ক্ষী থাকে, বড় ভাই, জি তারা আমার পাশে ছিল, জি 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 যাদের আমি কখনো কল্পনা করি নাই, তা ওনারা পাশে ছিলেন। আমরা জুলাই ফাউন্ডেশনে আসলে এটা ফাউন্ডেশন বানাইছে সরকার, বলছে আমাদের পেছনে আসবে, জি কিন্তু আমরা এই যে পঙ্গু বাসায় শুয়ে আছি 6টা মাস, একটা মানুষ একটা বেডে থাকলে জি তার শরীরের কন্ডিশনটা কি থাকে, এখন আমাদের তাদের কাছে যাইতে হচ্ছে। জি এই যে ভাই অন্ধ, এখন এই অন্ধ চোখ নিয়ে উনি এই সিভিল সার্জনের অফিস, ডিসি অফিস, আবার জুলাই ফাউন্ডেশন অফিস, এটা অমানবিক আমাদের জন্য। আমরা চাই আমাদের কাছে এসে আমাদেরকে ওনারা যতটুকু করবে করুক, আমরা যদি আপনাদের কাছে দৌড়ায় দৌড়ায় ভিক্ষার মতো যাই, এর চেয়ে লজ্জাজনক আর কিছু নাই। তার মানে এখন পর্যন্ত আমরা আসলে সরকারি বেসরকারি বা কোনো মানে কোনো সংগঠনের পক্ষ থেকে, লাইক আপনার ডিরেক্টরস গিল্ড আছে বা অন্য কোনো সংগঠনের না না, ওনারা কেউই আমাদের হেল্প করেন। তার মানে যা করছেন একেবারে ব্যক্তিগতভাবেই কিছু বড় ভাই আছে যারা আসলে আশা করি নাই, ওনারাই আমাদের পাশে আছে আর কি। আচ্ছা, তো কি বলবো আসলে, মাসুদ মহিউদ্দিন, আপনি তো একজন খুবই, আমি কি বলবো, যে অ্যাক্টিভ সংস্কৃতি কর্মী। আপনাকে সবসময় আন্দোলনে, প্রতিবাদে বা মিছিলে, মিটিংয়ে সবসময় দেখা গেছে, এবং নাট্যাঙ্গনে অত্যন্ত পরিচিত একজন নির্মাতা এবং অভিনয় শিল্পী আপনি। তো আপনার এই যে এই দুর্ঘটনার মধ্যে দিয়ে কাজের ক্ষেত্রে কি ধরনের প্রভাব পড়েছে? কাজের ক্ষেত্রে প্রভাব আছে, আমি অনেকদিন ধরে নাটক থেকে একটু দূরে আছি। 2021 থেকে আমি চলচ্চিত্র নির্মাণ করছি এবং একটা ওয়েব ফিল্ম অন এয়ার হয়েছে, আর 2টো ফিল্ম এখন পর্যন্ত আমার এই চোখের কারণে আটকে আছে। আচ্ছা, তো এটা একটা আমার জন্য মানে যেমন কাজের জায়গা থেকে এক ধরনের বাধা, ফিনান্সিয়াল লিকুইডিটিরও একটা বিষয় আছে। আবার কবে নাগাদ যে আমি কাজ শুরু করতে পারবো তাও তো জানি না। মানে এমন কি হয়েছে যে আপনি কোনো কাজ করছিলেন বা মাঝপথে বন্ধ হয়ে গেছে, বা এডিটিং বাকি? বা না, এডিটিং আমার ওই যে একটা ছবি আছে হিজড়াদের নিয়ে, বকুল কথা, জি, সরকারি অনুদানের, তো সেটার কাজটা প্রায় শেষ, কিন্তু কালার এবং ফাইনাল এডিটিংয়ের জায়গাটা আমি এখনো চোখের কারণে আসলে কমপ্লিট করতে পারছি না। যদিও আমি একটা চিঠি দিয়ে রেখেছি যে আমার অসুস্থতার বিষয় জানিয়ে, তো সেইটা হয়তো বা তারা মার্সি করবে। কিন্তু কাজের জায়গাটা সবচেয়ে ক্ষতিগ্রস্ত, যে পাশে এসে কেউ ওই যে সংগঠন বা সাংগঠনিক প্রক্রিয়ার জায়গা থেকে কেউ এগিয়ে আসা, সেই জায়গাটা হয়তো বা পাইনি, কিন্তু কিছু বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তাদেরকে পেয়েছি। সহকর্মী 2-4 জন সহকর্মী যারা আছে, হয়তো মানসিকভাবে আমাকে ইন্সপায়ার করছে। সেই ইন্সপিরেশনের জায়গা থেকে আমি কিছুদিন আগে পাঠশালায় একটা ওয়ার্কশপ কোর্সে ভর্তি হয়েছি। আচ্ছা, ক্রিয়েটিভ ফিল্ম প্রডিউসিং। আচ্ছা, যে শুধু শুধু বসে থাকবো, কারণ আমি ভাবছি যে এই যে আহত সোহেল ভাই যেটা বললো, যে আসলে আমাদের খোঁজ কেউ নেয়নি, বা যে প্রক্রিয়াটা অনেক বেশি জটিল আমার কাছে মনে হয়েছে। বা সোহেল ভাই হয়তো, হ্যাঁ, এই যে দৌড়াচ্ছি আমরা দৌড়াচ্ছি, বলতেছি আমাদের অবস্থা, কারণ আমরা 6টা মাস একটা পরিবারে আর্নিং সোর্স নাই। আমার 2টা বাচ্চা, একজন স্কুলে পড়ে, বয়স্ক বাবা মা, তো আমার পরিবারটা আমার উপরে চলতে হয়। তো সেই জায়গায় আমরা সেই কবে কাজ করছি আর মনে নেই, মনে হয় মানে প্রায় 8-9 মাস আমরা বেকার। জি, কেন আন্দোলন তো হয়েছে প্রায় 1.5 মাস, 1 মাসের মতো। তো ওই 1 মাসও তো আমরা বেকার ছিলাম, সেই সময় কোনো কাজ করতে পারি নাই। প্রায় 6 মাস চলে গেল। হ্যাঁ, এখন 6 মাস চলে গেছে, আমরা আহত অবস্থায় পড়ে আছি। আমাদেরকে কাজ দিতে হবে, আমাদেরকে দেখতে হবে। যেমন আমাদের সাংস্কৃতিক উপদেষ্টা আছে, আমাদের তথ্য উপদেষ্টা আছে, আমাদেরকে খুঁজে বের করতে হবে কারা শিল্প চর্চায় এতদিন সময় দিচ্ছে। আমরা তো শিল্প চর্চা করছি, শিল্পকে ভালোবাসি, এবং শিল্পাঙ্গনের এত বছর আমরা সময় দিচ্ছি।
হ্যাঁ কি বলুন মানে মাসুদ ভাই তাই না? ঘরের খেয়ে বনের মহিষ তাড়াইছি আমরা। সোহেল ভাইয়ের সাথে একটু অ্যাড করি যে আসলে আমাদের এই কালচার অঙ্গনে ধরেন আপনি নাটক বলেন, ফিল্ম বলেন বা থিয়েটার বলেন, পুরো মিডিয়ায় সম্ভবত আমাদের মতো এই রকমের 2-4 জন হয়তো বা এফেক্টেড হয়েছে, 2-4 জন হয়েছে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এখন আপনি যদি মনে করেন যে একটা মানুষ সিনেমা বানায় জি বা ফ্রেম দেখে সে ফ্রেম তৈরি করে, জি। তার যদি চোখের ভিশন না থাকে সে কিভাবে তাহলে সে কিভাবে সার্ভাইভ করবে? আয়ের বিষয় তো আলাদাই। সোহেল ভাই পঙ্গু হয়ে গেছে। এখন আমাদের এই মিডিয়ায় যে ঝামেলাটা, যে কাজ দেয়া নেয়ার বিষয় তো দূরে, যে আজকে যদি বলি যে সংস্কৃতি উপদেষ্টা উনি আমাদেরই লোক, জি এটা আক্ষেপ থেকে হোক আর যেখান থেকে হোক, অন্যভাবে না নিলে যে ওখান থেকেও তো আমরা মিনিমাম লেভেলের একটা ফোন পাইনি, এক ধরনের দাবি আর কি। হ্যাঁ, এখন এই ফোন পেলেই যে আমার অনেক কিছু হবে সেটা না, কিন্তু আমি মানসিকভাবে এক ধরনের একটা স্বস্তি পাবো। তো কালচারাল অ্যাক্টিভিস্ট হিসেবে আমাদের সেই স্বস্তিটুকুও কিন্তু নাই। আর সবচেয়ে বড় ইস্যু যে আমাকে, ওই যে আগে বললাম যে আমাকে গিয়ে আপনার কাছে প্রমাণ করতে হবে যে আমি এফেক্টেড, আমি ক্ষতিগ্রস্ত, তাহলে আপনার কি কোনো দায় নেই? সেই রাষ্ট্র কাঠামো বা সামাজিক দেব, আমি বা সোহেল সাহেব আমরা তো সেলফ মোটিভেটেড হয়ে এই আন্দোলনে যোগ দিয়েছি। তা নাহলে আমার মতো 55 বছরের একটা মানুষ এই আন্দোলনে গিয়ে গুলি খায় না। শুধু তাই না, আপনি আমাদের কথা হচ্ছিল যে 5 আগস্টের পট পরিবর্তন যদি না হতো সেই ক্ষেত্রে আপনাদের কি অবস্থা হতো? হ্যাঁ, এখন সেই ক্ষেত্রে যদি হতো যে সেই ক্ষেত্রে হয়তো আমরা অন্য জায়গায় থাকতাম, আমরা রাষ্ট্রদ্রোহী মামলায় ফাঁসি আমাদের গলায় জ্বলতো, তাই না? বা নেগেটিভ একটা ইস্যু তৈরি হতো। জি জি জি। তখন সেই অবস্থানটা, তখন তো কেউ ভাবতো না যে কে কোন দলীয় আদর্শের আর কে দলীয় আদর্শের না। জি আমাদের এখানে যে জায়গাটা হচ্ছে যে পাভেল ভাই, সরি টু সে, আসলে ভাবনার জায়গাটা আমাদের দৈন্যতা এবং মিউচুয়াল রেসপেক্টের দৈন্যতা। জি দায়িত্বশীলদের দায়িত্ব অবহেলা প্রচুর। জি নিশ্চয়ই। তো আবুল বাশার সোহেল, আপনি একটা কি বলবো যে নির্মাণের পাশাপাশি একজন থিয়েটার কর্মীও, এবং আপনি বলছিলেন যে প্রায় দীর্ঘ 1 বছর পর আপনি এবার মঞ্চে ফিরেছেন, ঢাকা পদাতিকের সঙ্গে আপনি আছেন। তো আপনি কি করছেন মঞ্চের সাথে, কি ধরনের কাজ করছেন? আমি মঞ্চে ব্যাকগ্রাউন্ডে কাজ করি। কত বছর ধরে কাজ করছেন? এটা প্রায় 25 বছর। আচ্ছা, 25 বছর ধরে কাজ করতেছি। দল আমার পাশে থাকার চেষ্টা করছে। তো সর্বশেষ শো হয়েছে কবে আপনাদের? গত পরশুদিন। মানে এই দীর্ঘ 1 বছর বন্ধ ছিল আপনাদের? বন্ধ ছিল গত পরশুদিন। ট্রায়াল অফ সূর্য সেন, এটা প্রয়াত মাসুম আজিজ ভাই, ওনার লেখা, ওনার ডিরেকশনে বর্তমানে নাদের চৌধুরী ভাই আর কি ডিরেকশনটা চালিয়ে নিয়ে যাচ্ছে। আচ্ছা, মানে এটা আপনারা পুনর্মঞ্চায়ন করলেন? হ্যাঁ। আচ্ছা, মানে কতদিন, মানে দীর্ঘ প্রায় 1 বছর পর আমরা মঞ্চে মানে কাজ করতে যেয়ে কেমন লাগে? শিল্পকলা কেমন দেখলেন বা কাজের পরিবেশ? শিল্পকলায় আসলে মানে আগের মতো আর শিল্পকলাটা নাই। শিল্পকলায় অনেক দরজা বন্ধ, প্রবেশাধিকার অনেক কিছু রেস্ট্রিক্টেড করে ফেলছে। শিল্পকলা ছিল শিল্পীদের জন্য উন্মুক্ত জায়গা, সেই জায়গাটা বন্ধ করে দিচ্ছে, কেউ একজন চোখ বেঁধে রাখছে। কেমন লেগেছে? এটা আসলে শিল্পকলা মনে হয় নাই। আচ্ছা, তো দর্শক সমাগম ছিল? কিছু ছিল, যেমন আমরা জামিল আহমেদকে আমরা আইডল হিসেবে মানি, এবং আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে ছিল যে জামিল ভাই যেভাবে কাজ করবে, উনি একদম পারফেক্ট আর্মি টাইপের মানুষ, উনি ওইটাই করে ফেলবে। কিন্তু উনিও যে সাংস্কৃতিক একটা মানে পিছনে হাত পা বেঁধে দিয়ে সাঁতার কাটতে নামতে দেওয়া হয়েছে ওনাকে, বা উনিও তাই করতেছে ওদের সাথে। কিন্তু এটা খুবই দুঃখজনক আমাদের শিল্পের জন্য, আমাদের অধপতন যাচ্ছে। সেক্ষেত্রে একটু যোগ করে, বা আমি ডিফার করছি না, আসলে আমরা জামিল আহমেদ স্যার বলি বা যে কেউ বলি, আমাদের এখানে সিস্টেমটাই এমনভাবে সিস্টেমেটিক্যালি আগাচ্ছে, এই সিস্টেমকে ভাঙতে হলে জামিল আহমেদ না, আমাদের সবাইকে ইন্ডিভিজুয়াল জায়গা থেকে আসলে চেঞ্জ হতে হবে। জি নিশ্চয়ই। তো মানে মাসুদ মহিউদ্দিন, আপনি ডিরেক্টরস গিল্ডের একজন সদস্য, এবং আসছে 22 ফেব্রুয়ারি ডিরেক্টরস গিল্ডের নির্বাচন, এবং টেলিভিশন ইন্ডাস্ট্রির এই যে ডিরেক্টরদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এই ধরনের সংগঠন আসলে কতটা ভূমিকা রাখতে পারছে বলে মনে করেন? ভূমিকা রাখতে পারছে যদি বলেন, তাহলে ভূমিকা হয়তো ওই রকমের ভূমিকা রাখতে পারেনি, কিন্তু আমি আশাবাদী যে পরিবর্তিত পরিস্থিতিতে এখন যে নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে এমন একটা নেতৃত্ব চলে আসবে যারা আসলে ভাবনার জায়গা থেকে সৎ এবং মানবিক থাকবে। এবং এই সৎ এবং মানবিক যদি থাকে, তাহলে ডিরেক্টরস গিল্ড সাংগঠনিকভাবে একটা ভিশন নিয়ে আগাতে পারবে, এবং সেই ভিশনটা যদি ফুলফিল হয়, তাহলে আমাদের সাংস্কৃতিক বিপ্লবের যে জায়গাটা আমরা এতদিন ধরে বলে আসছি, বা পারিনি বা পেরেছি, কে কত টাকা পারবে, সেটা না, একদম স্ট্রেট ওয়েতে নতুন কমিটি, নতুন একটা ভিশন নিয়ে, আবারও বলছি যে সৎ এবং মানবিক জায়গা থেকে যদি তারা দেখে, তাইলে
এই সংগঠনের দিয়ে সাধারণ সদস্য এবং পাশাপাশি এই মিডিয়া ইন্ডাস্ট্রি লাভবান হওয়ার সম্ভাবনা আছে। তবে হ্যাঁ, এখানে ছোট্ট একটা ইস্যু থাকে সবসময় যে আমাদের বিভাজনের জায়গাটা, জি সেই বিভাজনের জায়গাটা আসলে ব্যক্তিকেন্দ্রিক না, বিভাজনের জায়গাটা হচ্ছে স্বার্থকেন্দ্রিক। জি সেই স্বার্থকেন্দ্রিক কোনো কোনো জায়গায় প্রেসক্রিপশন কাজ করে, Right. প্রেসক্রিপশনের বাইরে আবার কিছু মানুষ কাজ করে। তো এই যে প্রেসক্রিপশন এবং প্রেসক্রিপশনের বাইরে এই জায়গাটা এবার আইডেন্টিফাই হওয়া উচিত। তো দীর্ঘ এতদিনে কেন এই এই সংগঠনগুলো একটি ঐক্যে পৌঁছাতে পারলো না? মানে কি সমস্যা এখানে, কি প্রতিবন্ধকতাগুলো কি আসলে? প্রতিবন্ধকতা আমি যদি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি, যে প্রথম আমি আগেও বলেছি যে আমরা আসলে মানুষ হিসাবে, সংস্কৃতি কর্মী হিসাবে নিজের জায়গাটায় ক্লিয়ার না, নিজের ভিশন সম্পর্কে ক্লিয়ার না। এটা আমার ব্যক্তিগত মতামত। জি, জি। সেই ভিশন সম্পর্কে ক্লিয়ার না থাকায় আমার ভাবনার জায়গা থেকে সবকিছু অসৎ। জি আমি পাবেলের সাথে মিশি হচ্ছে, পাবেলের সাথে জি। মিশলে আমি এনটিভিতে একটা কাজ পাবো। জি এই যে ব্যক্তিকেন্দ্রিক চিন্তা হুম 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 সামষ্টিক চিন্তার মধ্যে নাই, সেই জায়গাটা হচ্ছে আমাদের দন্যতা এবং মিউচুয়াল রেসপেক্টের জায়গায়, যে আমি আপনাকে ছাড় দেবো, আপনি আমাকে ছাড় দেবেন। জি আমার নিজের জায়গাটা আমরা আইডেন্টিফাই করতে পারি না। আমার গল্প, আমরা যে কাজ করছি, গল্প বানাচ্ছে বা গল্প তৈরি করছি, সেখানে আমরা আসলে অনুকরণ প্রিয়তা বেশি তৈরি করছি। আমি দুজনের কাছেই জানতে চাই, যেহেতু আপনারা দুজনেই নির্মাতা এবং আপনি নিশ্চয়ই ডিরেক্টর্স গিল্ডের একজন সদস্য, তো সেই জায়গা থেকে আমি একটা প্রশ্ন করতে চাই, এই যে ডিরেক্টর্স বা শিল্পীদের মধ্যে কি এই যে বিভাজনের কথা বলছিলেন আপনি, বা এই যে নির্বাচনের কথা বলছিলেন, বা আমি শুনেছি যে আপনারা একটা মানে প্যানেল করে নির্বাচন করেন, নির্বাচন ইলেকশন হওয়াটা জরুরি না সিলেকশন হওয়াটা জরুরি, কি বলবেন? মানে শিল্পীদের মধ্যে নির্বাচন কেন, প্রতিদ্বন্দ্বিতা কেন, বলেন এটা- আসলে ভাই ভাই বলেন, বলুক এটা। ভাই বলেন। না, আমি এক কথায় বলবো যে নির্বাচন একটা প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া। এখন গণতান্ত্রিক প্রক্রিয়া যেহেতু, সেখানে তো দলের জায়গাটা থাকবে। যদিও ডিরেক্টরস গিল্ডে আছে যে প্যানেল নির্বাচন হবে না, হ্যাঁ, জি। কিন্তু প্রচ্ছন্নভাবে প্যানেলে নির্বাচন হয়। হ্যাঁ, নির্বাচন এবং হয়, এবারও হচ্ছে তাই। এবারও তাই হচ্ছে, বরাবরের মতোই হচ্ছে। বরাবরের মতো ওইটাই হবে। এবং ওই যে ভীষণের জায়গাটা আসলে হ্যাঁ। নির্বাচন আগে আমরা রাজনৈতিক মানে রাষ্ট্র কাঠামো নির্বাচনের মতোই আমরা অনেক কিছু আশাবাদ ব্যক্ত করি, জি। কিন্তু আসলে আমাদের নিজেদের সংগঠনের স্বার্থে কতটুকু কাজ করা দরকার, কোন কাজটা প্রায়োরিটি দেওয়া উচিত, সেই জায়গাটা আমরা ফোকাস করতে পারি না। আমাদের ফোকাসে ঝামেলা। জি, তো আবুল বাশার সোহেল, একটা লম্বা সময় ধরে আপনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে কাজ করেছেন, এবং বাঁশুরি নামে একটি যে সংগঠনের সাথে আপনি কাজ করেছেন, এবং এনটিভিতেও আপনি নিয়মিত অনুষ্ঠান করেছেন জি। অসুস্থ হওয়ার আগ পর্যন্ত বা গুলিবিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। জি। তো সেই কাজটি তো এখন মানে বন্ধ আছে, তো সামনে আপনার পরিকল্পনা কি? এই কাজটি কি আবার শুরু হবে? হ্যাঁ, এই কাজ আমি করে যাব যতদিন বেঁচে থাকব। তো আমি, মজার বিষয় হচ্ছে যে বৈশাখী টিভিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে একটা নাটক আমার মেকিং করে অন এয়ার করার কথা, কিন্তু ওই সময় আমি গুলিবিদ্ধের কারণে আমার ওই কাজটা করা হয় নাই। হয়তো এটা আবার সামনের বছর যদি হয়। তারপর আমি ওনাকে নিয়ে কাজ করব, কেন ওনাকে নিয়ে যত কাজ করা যায় তত শেখা যায়, বোঝা যায়, শিল্প আরো অনেক বড় হয়। তো আমাদের শিল্পীদের আশাটা এটা, আমাদের ভেতরটা শিল্পে যেন ভরপুর থাকে। তো এটা আমার আজীবন চলে যায়। কবে নাগাদ কাজ যাবার মানে শুটিং এ ফিরতে পারবেন আশা করছেন? এটা আপনার পা কবে নাগাদ ফিরতে পারবো, আসলে এখনো আমি পায়ে বিছানায় থাকি বেশিরভাগ, তো আরো 5-6 মাস লেগে যাবে আর কি। তো এর মাঝে একটা ছোট কাজে একটা পকেট ফিল্মের একটা প্রজেক্ট আমাদের কাছে আসছে, তো আমাকে নিয়ে যেন আমি কর্মসংস্থানের একটা সুযোগ পাই। একটা বড় ভাই আছে, 2 জন, ওনারা আমাকে এই দায়িত্বটা দিয়েছেন। হয়তোবা খুব শীঘ্রই প্রি প্রোডাকশনের কাজ চলতেছে। এই পকেট ফিল্ম দিয়ে আমি আর কি আবার আসতে চাচ্ছি। তারপর জাতীয় কবি কাজী নজরুল ইসলামে আমরা ঢুকে যাব আর কি, আচ্ছা যে কোনোভাবেই। আচ্ছা, তো আর মাসুদ মহিউদ্দিনের কাজের পরিকল্পনা সম্পর্কে একটু জানতে চাইবো একেবারে আমার ছোট্ট করে। পরিকল্পনা হচ্ছে যে আমার যে ফিল্ম দুটো আছে, দুটো রিলিজ করার চেষ্টা করছি, আর আশা করি হয়তোবা অচিরেই কাজ শুরু করব, সেটা নিজের উদ্যোগেই, আচ্ছা যদি কোনো সাপোর্ট আমি না পাই। কারণ আমি আসলে বিশ্বাস করি যে আমি যদি আমার মতো করে ভাবতে পারি, আমার কনফিডেন্স লেভেল যদি ঠিক থাকে, আমি কাজে ফিরবই। জি, নিশ্চয়ই ইনশাআল্লাহ। নিশ্চয়ই। আমরাও আশা করি যে আপনারা দুজন আপনাদের এই আহত অবস্থা থেকে খুব দ্রুতই
মানে ভালো হয়ে উঠবেন এবং আপনারা আবার কাজে ফিরবেন, আমরা সেই প্রত্যাশা রাখি। এবং আজকে এত কষ্ট করে আপনারা এত দূর থেকে এনটিভিকে সময় দিয়েছেন, এসছেন, সেজন্য এনটিভির পক্ষ থেকে আপনাদের কাছে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাকে ধন্যবাদ এবং এনটিভিকে ধন্যবাদ। আর দর্শকের প্রতি আমার ব্যক্তিগতভাবে একটা অনুরোধ, যে ভালো ভাবুন, ভালো থাকুন, কারণ আমরা বিশ্বাস করতে চাই ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ, এই স্বপ্ন নিয়েই হয়তোবা আগামী দিনগুলো বাঁচব। ইনশাল্লাহ। জি জি, ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানটি। আমাদের আয়োজন আজকের মতো এখানে শেষ হচ্ছে। এনটিভির সঙ্গেই থাকুন।